তিস্তার পানি কমলেও বাড়ছে নদী ভাঙন, ভিটে মাটি হারিয়ে নিঃস্ব পরিবার, তলিয়েছে ফসলি জমি, পৌঁছাচ্ছে না ত্রাণ সহায়তা। নদীর কবল থেকে বাঁচার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এখানে যেন একটা সরকারি অনুদান বরাদ্দ করে এবং নদী ভাঙনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। সেনাবাহিনীর আশ্বাসে টানা 3 দিন পর অবরোধ তুলে নিল পোশাক শ্রমিকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। নতুন বাংলাদেশের স্বপ্নে রাজপথে রক্ত ঝরা নওগাঁর 8 জন উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো। মানুষে মারা ফেলেছে আর বাবা আমার লাশ ফিরালছে। আমরা 2 মানুষই অসুস্থ হয়ে পড়েছি, খুব কষ্টতে আছি। রাজশাহী অঞ্চলে কমেছে ইলিশ আহরণ, গেল অর্থ বছরের তুলনায় নেমেছে অর্ধেকে, পদ্মার গভীরতা বাড়ানোর পরামর্শ। এবং শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। দেবী বরণে সারা দেশে বেড়েছে ব্যস্ততা, নিরাপত্তা জোরদার। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার বিষয়ে যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন এই সংক্রান্ত কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রয়োজন আরও পর্যালোচনা। আর আন্দোলনকারীরা বলছেন, কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নাফিয়া ফারজানার প্রতিবেদন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রত্যাশীরা। গত সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনাও হয়, তবে এটি বাস্তবায়নে আসেনি কোনো সিদ্ধান্ত। এমন প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 প্রত্যাশীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। বৈঠক শেষে কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবি যৌক্তিক। তিনি আরো বলেন, বয়সসীমা কত হবে সেটি আরো পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে। আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা, যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে 35 প্রত্যাশী আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যৌক্তিকতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে। বিষয়টির যৌক্তিক সমাধানের আশাবাদী তিনি। আশা, শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরিতে প্রবেশের বয়সসীমা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। তিস্তার পানি কমলেও অব্যাহত রয়েছে নদী ভাঙন। লালমনিরহাট সদর ও হাতীবান্ধা উপজেলায় অন্তত 20টি পয়েন্টের ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে ফসলি জমি। নদীগর্ভে হারিয়ে গেছে শতাধিক ঘর বাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান। এদিকে কুড়িগ্রামের উলিপুরে ভাঙনের হুমকিতে থাকা পরিবারগুলো বাড়ি ঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন। লালমনিরহাটে তিস্তার পানি ওঠানামা করায় অব্যাহত রয়েছে নদী ভাঙন। জেলা সদর উপজেলার হরিণচৌড়া, আদিতমারি উপজেলার গরিবুল্লাপাড়া, বাহাদুরপাড়া, হাতীবান্ধা উপজেলার তিস্তা তীরবর্তী গড্ডিমারি ও ডাওয়াবাড়ি ইউনিয়ন সহ অন্তত 20টি পয়েন্টের ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও নানা স্থাপনা। ভাঙন ঝুঁকিতে রয়েছে হাজারো বসতভিটা, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হওয়া মানুষ আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে ও উঁচু জায়গায়। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। নদী সম্পূর্ণ পানি আসিয়া সম্পূর্ণ বাড়ি ঘর যা কিছু আছে। কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙন কিছুটা কমলেও অব্যাহত ভাঙন চলছে ধরলা নদীতে। অসংখ্য পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। নদীতে চলে গেছে কয়েক একর ফসলি জমিও। ভিটেমাটি হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে বসবাস করলেও
কোনো সহায়তা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। আজকে প্রায় 10 বছরতেই ভাঙন শুরু হয়ে গেছে। ভাঙতে ইউনিয়নের 3 ভাগের 2 ভাগ চলে গেছে, অলরেডি আর 1 ভাগ আছে। এইবার নদী ভাঙনটা আমার 3-4 দিনে আমার পুরো সম্পূর্ণ গ্রাম, আবাদি জমি, ঘর বাড়ি সব নদীতে চলে গেছে। এখন আমার কোনো যাওয়ার মতো কোনো জায়গা নাই। নদীর কবল থেকে বাঁচার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এখানে যেন একটা সরকারি অনুদান বরাদ্দ করে এবং নদী ভাঙনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। আবাদি সম্পদ বলতে এক কাটাও নাই, এখন বাল বাচ্চা নিয়ে এখন কোথায় চলে যাবো, কিছুই নাই বলতে আমার কিছুই নেই। এদিকে কুড়িগ্রামের অলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর, ব্যাপারীপাড়া, সরকারপাড়া ও মাঝিপাড়া এলাকায় ধরলা নদীর 5-6 কিলোমিটার এলাকার বাম তীরে ভাঙন অব্যাহত রয়েছে। হুমকিতে থাকা পরিবারগুলো বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। এছাড়াও এ ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিক ও বন্যা আশ্রয় কেন্দ্রের একাংশ ধরলা নদীতে চলে গেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, সরকারি স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকায় ভাঙন রোধে বালু ভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছেন তারা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, যেমনটি বলেছিলাম, কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও বেড়েছে ভাঙন। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, আপনি কুড়িগ্রামের কি অবস্থা এই মুহূর্তে দেখছেন সে বিষয়টি জানাবেন, আর কেন ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না সেই বিষয়টিও জানাবেন আমাদের। লিনিয়া, আমরা সকাল থেকে কুড়িগ্রামের যে বিভিন্ন নদ নদীর অববাহিকা আসলে ঘুরে দেখেছি, কিন্তু অন্যান্য যে নদ নদীগুলো আছে সে নদ নদীর কিন্তু ভাঙন আসলে কমতে শুরু করেছে। কিন্তু ধরলার যে ভাঙন সেটি কিন্তু ধরলার আসলে কয়েকটি অংশে আসলে ভাঙন অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু সেখানকার যে বসতবাড়ি এবং ফসলি জমি সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকার। আমার পিছনে যদি দেখাই, এটি হচ্ছে দুধকুমার নদ। এখানে কিন্তু কয়েকদিন আগেও আসলে যে ভাঙনের প্রভাবে কিন্তু আসলে এখানে অনেক বাড়িঘর আসলে নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও কিন্তু আমি এই ইউনিয়নে কিন্তু বেশ আরো কয়েকটি এলাকায় আসলে প্রায় অর্ধশত পরিবার আসলে এই 3-4 দিনের ভাঙনে আসলে ভিটেমাটি হারিয়েছে। এছাড়াও আমি অনেক ভাঙন কবলিত মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা অভিযোগ করেছে তারা কিন্তু এখন পর্যন্ত আসলে সরকারি বা বেসরকারিভাবে কোনো ত্রাণ সহায়তা পায়নি। এছাড়াও কিন্তু আমি এই এলাকায় রয়েছি, এখানে একজন ভাঙন কবলিত মানুষ রয়েছেন। ভাই, একটু বলবেন কি অবস্থা আপনার এলাকার, কয়দিন ধরে ভাঙছে, এখন কি অবস্থা? আমাদের এলাকায় আজকে দীর্ঘ 7-8 দিন থেকে মোটামুটিভাবে অনেক বাড়ি আমাদের এখান থেকে ভাঙি সরা হয়েছে। এখনও মোটামুটিভাবে ভাঙতেছে, একটু কমলেও আবারও যদি বৃষ্টিপাত আবারও হয় তাহলে আমাদের এই এলাকাটা অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং বাড়িঘর তো আরও অনেক সরা লাগবে। আর একটা কথা হলো, আমাদের পাশেই একটা যাত্রাপুর বাজার, বাজার কুড়িগ্রাম জেলার মধ্যে সর্বোচ্চ বিখ্যাত একটা যাত্রাপুর নামে পরিচিত এই বাজারটা। এখানে বিজিবি ক্যাম্প আছে, সরকারি স্কুল আছে, আর হলো বেসরকারি কিছু প্রতিষ্ঠান আছে। এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে এই নদী ভাঙনের কারণে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব জেলা প্রশাসক বা পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছে তারা যেন আমাদের এই নদী ভাঙনের খুব দ্রুত কিছু ব্যবস্থা নেয়, তাহলে আমাদের এই এলাকার লোকজন অনেকটা সেফ হবে এবং ভালো এর মধ্যে থাকবে। না হলে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত আরও হইতে হবে। লিনিয়া, আপনাকে আর একটি তথ্য জানিয়ে রাখি, কুড়িগ্রামের কিন্তু প্রতি বছর আসলে কুড়িগ্রামে অসংখ্য পরিবার আসলে প্রতি বছর আসলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়। তবে নদী পাড়ের মানুষ আসলে স্থায়ীভাবে আসলে নদী ভাঙন রোধের আসলে প্রত্যাশা করেন। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, যদি আসলে ভাঙন কবলিত মানুষ আসলে বলছেন যদি আবারও আসলে ভারী বর্ষণ হয় সে কারণে কিন্তু আবারও কিন্তু নদ নদীর অববাহিকায় আসলে তীব্র ভাঙন দেখা দিতে পারে। এ কারণে কিন্তু নদী পাড়ের মানুষ আসলে আতঙ্কে রয়েছে। লিনিয়া। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী জুয়েল। 52 ঘন্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে সড়ক অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় তারা। গাজীপুরের নায়াগ্রা টেক্সটাইলের শ্রমিকরাও 4 ঘন্টা সড়ক অবরোধের পরে বেলা 12টার দিকে তুলে নেয় অবরোধ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট।
শ্রমিকদের দাবির মুখে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে আটক করার কথা জানালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এতে 52 ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে বাইপাইলের বুড়ির বাজার এলাকায় লে অফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদির দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক সহ অসংখ্য যানবাহন আটকে থাকে মহাসড়কে। চরম দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। সব পচি যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বেশি পাচ্ছে না, মজদুররা সব আবার গাড়ি ফেরত চলে যাচ্ছে। এখানে আসলে এইভাবে যে ঘন্টা পর ঘন্টা আজকে 3-4 দিন ধরে যে আমাদের এখানে যে যানজট লেগে আছে, আমরা প্রায় আমাদের অফিস হয় 8টায়, আমরা অফিসে যাই পৌঁছায় 12টা। রাস্তায় যাবত 3 দিন যাবত এখানে আটকা পড়ে রয়েছে আমাদের। আমরা তো এক এক জায়গা থেকে আসলে আমরা যাইতে পারতেছি না। এই জাম এখনো ছাড়ে নাই। জামের কারণে আমাদের সমস্যা হইতেছে, কারণ পার্টিরা খালি ফোন দিয়ে ডিস্টার্ব করছে। এদিকে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও পুরুষ শ্রমিকদের নিয়োগের দাবিতে গাজীপুরে শ্রমিকরা সকাল থেকেই মহাসড়ক অবরোধ করেছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভোগড়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। আটকা পড়েন উত্তরবঙ্গ থেকে আসা পণ্যবাহী ট্রাক। বিশৃঙ্খলা এড়াতে আশেপাশের 10টি কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। যাত্রী ও চালকদের অভিযোগ, শ্রমিক আন্দোলন সহ যে কোনো সমস্যায় সড়ক অবরোধ করা হয়। এতে মানুষের সীমাহীন দুর্ভোগ বাড়ছে। যানজট চলার কারণে অনেক কষ্ট হতেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, অনেক অ্যাম্বুলেন্স, মালবাহী গাড়ি সবকিছু আটকা পড়তেছে, মানুষ হয়রানি। রাস্তাঘাটে মনে করেন অনেক ধরনের যানজট লাগা আছে। যে পরিমাণ মতো মাল বিক্রি করি দেখা গেছে তার অর্ধেকও বিক্রি করতে পারতেছি না। আমরা চৌরাস্তা থেকে নাওজোর পর্যন্ত যাম, এর মধ্যে গাড়ি নিয়ে আমরা যেতে পারতাছি না, মালও বেচতে পারতাছি না। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দ্রুতই সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের জনগণের ভোটাধিকার দ্রুত ফিরিয়ে দিতে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর এজেডএম জাহিদ হোসেন। পতিত আওয়ামী সরকারে যারা প্রশাসনে থেকে ষড়যন্ত্র করতে চাইছে তারা জনরোষ থেকে বাঁচবে না, তাই তাদের পথ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। দাবি করেছেন পতিত স্বৈরাচারের সময়কালে প্রত্যেক গুম খুনের বিচার হতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএফইউজের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এ সময় ষড়যন্ত্রে পা না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান পেশাজীবী নেতারা। শত সৈন্যের রক্তের বিনিময়ে যে সরকার এসেছে তারা ব্যর্থ, আমরা চাই না, কিন্তু ব্যর্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই সরকারকে বলবো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। জামায়াত নেতারা বলেন, দুর্নীতি সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি। আর বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সবকিছু ভেস্তে যাবে। আমরা অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাই। ঐক্যের প্রতিবন্ধকতা কি তা 1, 2, 3, 4, 5 করে চিহ্নিত করা দরকার। আমরা যে যেখানে আছি ধৈর্য ধরে ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর কেউ যদি মনে করেন উমুককে বাদ দিয়ে উমুক, বিএনপিকে বাদ দিয়ে উমুক, তাহলে কিন্তু এটা নিজেরা আসলে ভুল করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের কারণেই এখনো গেল 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন দমনে করা মামলা প্রত্যাহার করেনি অন্তর্বর্তী সরকার। 2 মাস পেরিয়ে গেলেও ঘুম ভাঙছে না উপদেষ্টাদের। মামলাগুলো এখনো কেন চলবে, সেগুলো কেন প্রত্যাহার হবে না? 111-এর সুবিধাভোগীদেরকে চতুর্দিকে বসিয়েছেন। শেখ হাসিনার সুবিধাভোগীদেরকে সাথে নিয়ে সরকার চালাচ্ছেন। সেজন্যই আজকে এই অবস্থা। আজকে সরকারের বয়স প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, এখনো কি আপনাদের ঘুম ভাঙে নাই? আপনাদের চতুর্দিকে আপনাদেরকে ঘিরে ধরেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশা চালক সাইফুল ইসলামের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন রিকশার চাবি তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, পতিত স্বৈরাচারের দুষ্ট চক্র এখনো ষড়যন্ত্র করছে। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে, পরিকল্পিত ভাবে
অস্থিরতা তৈরি করছে। সুতরাং চক্রান্তকারীরা আর চক্রান্ত করে এবং তাদের প্রভুদের কাছ থেকে মদত নিয়েও আর কিছু করতে পারবে না। বিগত সরকারের সময়ে ইউনিয়ন পরিষদ সদস্যরাও বর্বরচিত হামলায় জড়িত অভিযোগ করে তাদের সরিয়ে দেওয়ার দাবিও জানান রুহুল কবির রিজভী। তাদের অংশ তো এখনো রয়ে গেছে, আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখনো বাতিল করছেন না কেন? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কারফিউ জারি করে গণহত্যা চালানোয় এবার আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়া 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয় 19 জুলাই 14 দলের বৈঠকে সারা দেশে কারফিউ জারি এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশনায় ও পরিকল্পনায় যুক্ত 14 দল নেতারা 19 জুলাই 14 দলের বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানায় যে 14 দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। এছাড়া 5 আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে নিহত শাহরিয়ার খান আনাস হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ও পুলিশ কর্মকর্তা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আলাদা অভিযোগ দিয়েছে তার পরিবার। আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে। আমি এই দেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী এই প্রত্যেকের সাজাটা চাই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবে, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। সবাই যেন এই অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসেন, সেটা আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি। যে ভিকটিম পরিবারগুলো আছে তাদেরকে যেন আপনারা বলেন যে তারা এই জিনিসটা অন্তত মেসেজটা পাক যে তাদের প্রতিকারটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধের 45টি অভিযোগ জমা পড়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বসুন্ধরা, বেক্সিমকো, এস আলম সহ 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা চেয়েছে এনবিআর। বাকি কোম্পানিগুলো হলো ওরিয়ন, সামিট, নাসা ও নগদ। জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক আহসান হাবিব স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা চাওয়া হয়েছে। চিঠিটি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরেও পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী এসব কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকের অভিযোগ সহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে। এ কারণে এসব কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশের পর এবার 14 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে ছাত্র শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। প্রকাশিত কমিটিতে সভাপতির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, অফিস সম্পাদক সহ মোট 14টি পদে নাম ঘোষণা করা হয়। কমিটি এখন প্রকাশিত হলেও চলতি বছরের জানুয়ারিতে গঠিত হয়েছে বলে দেশ টিভিকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ হোসেন। সভাপতির সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে বলেও জানান তিনি। আমাদের কমিটি তো জানুয়ারিতে হয়, আপনি জানেন সন্দেহে শিবিরের সবগুলো কমিটি জানুয়ারিতে, এটাও জানুয়ারিতে। আমাদের সংগঠনের স্ট্রাকচার কালচার হচ্ছে সদস্যদের ভোটে হচ্ছে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয় আর কি, বা দায়িত্বশীল নির্বাচিত কথাই। সামগ্রিক পরামর্শের ভিত্তিতে সেটা পুরো জানুয়ারিতেই হয়, এটাও জানুয়ারিতে হয়েছে। তারা একটা বড় সংখ্যকই হলে থাকে না ভাই, হলে থাকে একটা বড় সংখ্যক আছে যারা বাইরে থেকে পড়াশোনা করছে, আর একটা সংখ্যক আছে কষ্ট করে হলে ছিল। নতুন বাংলাদেশের স্বপ্নে ছাত্র জনতার আন্দোলনে প্রাণ দিয়েছেন নওগাঁর 8 জন। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তারা। এদিকে পরিবারে উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো। নওগাঁ থেকে সহকর্মী কাজী কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ।
16 বছর বয়সী দরিদ্র পরিবারের সন্তান রাসেল। অভাবের সংসারে ছোটবেলা থেকেই করতে হয়েছে দিনমজুরের কাজ। নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন রাসেল। সন্তানকে ঘিরেই স্বপ্ন বুনেছিলেন নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামের দিনমজুর পিন্টু রহমান। কিন্তু ছাত্র আন্দোলনে 19 জুলাই নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হন রাসেল। 3 দিন মৃত্যুর সঙ্গে লড়ে 22 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কোনো সান্ত্বনাই যেন থামাতে পারছে না স্বজনদের চোখের পানি। মানুষে মারা ফেলেছে আর বাবা আমার লাশ ফিরে আলছে। তার টাকার অভাবে আমার ছেলে কাজত গিয়েছিল নারায়ণগঞ্জে, সে গুলি খেয়ে মারা গেছে। আমরা 2 মানুষই অসুস্থ হয়ে পড়েছি, খুব কষ্টতে আছি। সদর উপজেলার শিমুলিয়া মণ্ডলপাড়া গ্রামের বিপ্লব মণ্ডল ঢাকায় একটি সেলুনে নাপিতের কাজ করতেন তিনি। গত 5 আগস্ট ঢাকার বাইপাইল এলাকায় আন্দোলনে গিয়ে গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনিও। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে এখন দিশেহারা পরিবারটি। কষ্ট করে বাচ্চাকে মানুষ করছি বাবা, এখন কি করে চলা যাবে। হঠাৎ করে ছেলে মারা যাওয়ার কারণে আমি খুব অভাবের মধ্যে পড়ছি এবং ঋণগ্রস্ত হচ্ছি। একই উপজেলার বোয়ালিয়ার দোগাছি গ্রামের মাহফুজ আলম শ্রাবণ পড়াশোনার খরচ ও সংসারের হাল ধরতে ঢাকায় একটি ঔষধ কোম্পানিতে কাজ শুরু করেছিলেন। গত 5 আগস্ট বুকে গুলিবিদ্ধ হয়ে শ্রাবণের মৃত্যুতে এখন দিশেহারা তার পরিবার। বাম পাশের গুলিটা একদম এপার ওপার হয়ে একদম এই কোমরের হাড়ের এই যে কানি ভেঙে বের হয়ে গেছিল। বাবা গেছিল সংসারের হাল ধরার জন্য এবং তার লেখাপড়া খরচ চালানোর জন্য। বাবা জানো এই দেশ থেকে দেশের জনগণ বা সরকার বাবাকে রাষ্ট্রীয় সম্মানিত করে। নিহতদের তথ্য মন্ত্রণালয়কে জানিয়ে পরিবারের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক। তাদের তথ্য যদি পাই সরকারের সাহায্যের জন্য হচ্ছে আমরা মন্ত্রণালয়ে লিখবো, হ্যাঁ, যেন তারা সাহায্য পান। নিহতের পরিবারদের সরকারি সহায়তা ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার সহ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মহালয়ার মাধ্যমে শুরু হলো দেবী দুর্গার আগমনী ক্ষণ গণনা। সারা দেশে ব্যস্ততা বেড়েছে দেবী বরণে। সেই সময় শিল্পীরা নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন মায়ের প্রতিমা। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। মহালয়ার মাধ্যমে বাজলো দেবী দুর্গার আগমনী শাঁখ। সারা দেশে ব্যস্ততা বেড়েছে দেবী বরণে। ঘট স্থাপনের মাধ্যমে দেবীকে জানানো হয়েছে আহ্বান। বগুড়ায় 628টি মণ্ডপে হবে এবারের দুর্গাপূজা। চলছে শেষ সময়ের প্রস্তুতি। মহালয়ার মাধ্যমে আমরা দেবী দুর্গাকে আমাদের এই জগৎ সংসারে আমরা তাকে আহ্বান করেছি। বাগেরহাটে দেবী দুর্গার রূপ বৈচিত্র্য ফুটিয়ে তুলছেন কারিগররা। জেলার 9 উপজেলায় 634টি মণ্ডপে হবে এবারের দুর্গাপূজা। এখন থেকেই প্রতিমা দেখতে মণ্ডপগুলোতে ভিড় করছে ছোট বড় অনেকেই। সার্বিক দিক দিয়ে আমাদের প্রতিমার কাজ চলছে এবং এই প্রতিমার কাজ আজকে থেকে দোমাটির কাজ চলছে। এখন দোমেটে নামেছি, দোমেটে করবো 2-3 দিন লাগবে। তারপরে আপনার রং করব, রং করে ষষ্ঠীর আগে কমিটির কাছে বুঝ করে দেব। ধর্মীয় নেতারা বলছেন বিগত বছরের মতো এবারও জেলায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে দুর্গোৎসব। আর প্রতিটি পূজা মণ্ডপে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানায় পুলিশ। বাগেরহাটের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আমাদের সাথে কথা বলেছেন, আমাদের কমিটির সাথে কথা বলেছেন, পূজা কমিটিদের বিভিন্ন লোকের সাথে কথা বলেছেন এবং তারাও আশ্বস্ত করেছেন এবার যেন পুজোটা জাঁকজমকপূর্ণভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ নিরাপত্তা নিয়েছি আমরা, 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা নিয়েছি। আপনারা জানেন আমরা স্ট্যাটিক ফোর্স রাখছি, স্ট্রাইকিং ফোর্স রাখছি এবং কুইক রেসপন্স টিম নামে কিওয়ার্ডটি একটা টিম রাখছি। শরীয়তপুরের 6 উপজেলায় 102টি মণ্ডপে প্রস্তুতি নেওয়া হয়েছে শারদীয় দুর্গোৎসবের। শেষ সময়ে শিল্পীর তুলির পরশে জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা। তোমার এখন কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে, রঙের কাজ প্রায় মধ্য পর্যায়ে আছে। এখনো যে দিন আছে তাতে আমাদের যে কাজ আছে, কাজ করতে কোনো অসুবিধা হবে না। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে শান্তিপূর্ণ পূজা উদযাপনে সচেষ্ট সবাই। নিজেদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে, সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে এবং সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের সাথে সমন্বয় সাধন করে
নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সে অনুযায়ী কাজ করছি। অতি গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপ যেগুলো আছে সেখানে আমরা আমাদের স্ট্যাটিক ওখানে ফোর্স থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে, অর্থাৎ সবসময় ওখানে সার্বক্ষণিক ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে। দেবী দুর্গার মর্তে আগমন ও অসুর বিনাশের মাধ্যমে বিশ্বে প্রতিষ্ঠিত হবে শান্তি, এমনই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 70-এর দশক পর্যন্ত রাজশাহীর পদ্মায় মিলত ঝাঁকে ঝাঁকে ইলিশ। আকারে বড়, স্বাদে অতুলনীয়, দামে কম ও সহজলভ্য হওয়ায় সবার নাগালে ছিল। পদ্মার উজানে ফারাক্কা বাঁধ দেওয়ার পর থেকে পানির প্রবাহ যেমন কমেছে, নদীতে ইলিশের পরিমাণ কমতে থাকে, যা এখন প্রায় শূন্যের কোঠায়। তবে পদ্মার পানির গভীরতা বাড়ানো গেলেও মা ইলিশ ধরা বন্ধ করলে আবারও ইলিশের পুরনো সেই সুদিন ফেরানো সম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা। কাজী শাহেদের প্রতিবেদন। 70-এর দশকে পদ্মায় জেলের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ। বঙ্গোপসাগর থেকে উজানে রাজশাহী হয়ে ভাগলপুর পর্যন্ত যেত ইলিশ এবং ডিম ছাড়ত। ফারাক্কায় বাঁধ দেওয়ার পর রাজশাহীতে ইলিশ কমতে থাকে। বাঁধের কারণে পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ায় স্রোতও কমে যায়, ফলে হার্ডিন ব্রিজ অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসা বন্ধ হয়ে যায়। এই মেঘনা হয়ে পদ্মায় চলে আসে, পদ্মা হয়ে আবার উজানে এসে রাজশাহীর গঙ্গাতে আসে। এদিকে যমুনা বেয়েও ওরা আসাম পর্যন্ত যেত। আর এই পদ্মা দিয়ে এবং গঙ্গা দিয়ে ভাগলপুর অবধি ওখানে মানুষ ইলিশ ধরত। কিন্তু এটা ব্যত্যয় ঘটে গেল আমাদের এই গঙ্গায় পানি কমে যাওয়ায়। রাজশাহীর সুলতানগঞ্জ থেকে 4.7 কিলোমিটার এলাকা পদ্মা নদী থেকে ভারতের ভেতরে চলে গেছে। ফলে বাংলাদেশের অংশে মা ইলিশ ও জাটকা ধরা বন্ধ থাকলেও ভারতের দিকে তা উন্মুক্ত থাকছে। এজন্য রাজশাহীতে ইলিশ কমছে বলছেন এই গবেষক। মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধকাল থাকলেও ইন্ডিয়ান সাইডে কিন্তু নিষিদ্ধকাল নাই, যার কারণে আমরা 17 সাল থেকে 23 সাল পর্যন্ত গবেষণায় দেখছি ফারাক্কা বাঁধ বা চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার পদ্মার অংশে কোনো বড় ইলিশ পাওয়া যায় না। গত 6 অর্থ বছরে আহরণের হার লক্ষ্য করলে দেখা যায় 2020-21 অর্থ বছরে যেখানে 741 মেট্রিক টন ইলিশ আহরণ করা গেছে, সেখানে গত অর্থ বছরে তা কমে প্রায় অর্ধেকে নেমে 492 মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এখন ইলিশ সেভাবে নিচু এলাকা থেকে উজানে আসে না। নদীতে পানির গভীরতা কমে যাওয়া, বাদ দেয়া, ড্রেজিংয়ে পানি ঘোলা হয়ে যাওয়া, তীব্র শব্দের কারণে ইলিশ আসা কমে গেছে। পদ্মা এখানে অসংখ্য চর্চ আছে, এটা হলো এক। আর দ্বিতীয় হলো ওই বালু উত্তোলন করে, সেখানে একটা ভট 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 শব্দ হয়, আর ইলিশ মাছ শব্দ পছন্দ করে না। তৃতীয় হলো যে ড্রেজিং করে, যে ড্রেজিংও কিন্তু পর্যাপ্ত পরিমাণে শব্দ হয়। এই শব্দের কারণে যখন এসে শব্দ শোনে ইলিশ আর ওই জায়গায় ঢুকতেছে না, তখন আবার ব্যাক করে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, ভাটার, শরীয়তপুর, চাঁদপুর ও ভোলা অঞ্চলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মাছ ধরার কারণে উজান এলাকায় পর্যাপ্ত মা ইলিশ যেতে পারে না, তাই রাজশাহী অঞ্চলে কমছে ইলিশ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।